গল্পে সোজা। তো ছোট ছোট বললাম ভূতের ঘটনা। এবার ভূত বলতে যে আত্মা, ভূত মানে তো অতীত, সেটা আলাদা জিনিস, কিন্তু আত্মার যে কথা বলি আমি বা যে কেউ মারা গেলে আমাদের সোলটা তো থাকেই, সে তো আত্মা হয়। কিন্তু কেন তাদেরকে ভূত বলা হয়, কেন আমরা তাদেরকে ভয় পাই? আবার একই সময়ে যে সমস্ত মহাপুরুষরা মারা গেছেন তারা কিন্তু যখন আসেন তাদেরকে আমরা বলি সূক্ষ্ম শরীরে এসছেন, তাদেরকে আমরা ভয় পাই না, উল্টে আমরা পজিটিভ এনার্জি ফিল করি। তো সেখানে না দুটোই আত্মা, দুজনেই আত্মা। তার মানে কি হলো যে একটা ভালো মানুষ যেমন আমার কাছে এলে আমি খুব খুশি হই, আমার বাড়িতে যদি কোনো ভালো মানুষ আসে, আবার সে ঠিক তেমনই যদি কোনো খারাপ মানুষ আসে তাহলে আমি বিরক্ত হই। সেরকম আমাদের আত্মাদের ক্ষেত্রেও কিন্তু তাই, যে মানে জীবিত অবস্থায় ভালো ছিল সে কিন্তু মারা যাওয়ার পরেও সে ভালোই থাকবে, সে কারো কাছে এলে কারো ভয় লাগবে না বা সে কাউকে ভয় দেখাবে না। কিন্তু যদি কোনো মানুষ জীবিত অবস্থায় খারাপ কাজ করে বা খারাপ হয়, সে কিন্তু মারা যাওয়ার পরেও সেই জিনিসটা কন্টিনিউ করতে থাকে। তো আরেকটা জিনিস হয় যেটা, আত্মারা অনেক সময় অনেক কথা বলতে চায়, অনেক কিছু তাদের জানানোর থাকে। এখন যেমন শোনা যায় খুব আকাশিক রেকর্ড, অটো রাইটিং, এইসবের মাধ্যমে আত্মারা যোগাযোগ করে বা কেউ চাইলে যোগাযোগ করতে পারে। ওগুলো এখন অনেক রকমের হয়ে গেছে। কিন্তু আত্মাদের মেন হচ্ছে ওরা কোথাও হয় আটকে যায় বা কোথাও বেরোতে পারে না, কিছু একটা জায়গায় প্রবলেম, যেটাকে ওরা কনভে করলে বা যেটাকে শর্ট আউট করে দিলে ওরা কিন্তু বেরিয়ে যেতে পারে। তা আজকে যে প্রথম ঘটনাটা বলবো সেটা খুবই ছোট্ট ঘটনা। সেটা হচ্ছে গ্রামে আগে এই শীতকালে পিকনিক হতো খুব বেশি। হ্যালো বিশালাক্ষী, এসেছে বিশালাক্ষী, গুড ইভিনিং। গুড ইভিনিং, আমি ভালো আছি গো বিশালাক্ষী। একটু হেক্টিক ছিল বাট আই এনজয়েড আ লট, এটা বলতে পারি। আমি ঘটনায় চলে যাচ্ছি বিশালাক্ষী, অনেকক্ষণ বকবক করেছি তাই আর এখন কথা বললাম না, পরে কথা হবে, ঠিক আছে? কোনো ব্যাপার না গীতাদি, সবে শুরু করছি গো, আমিও বকবক করছিলাম এতক্ষণ। তো ছোটবেলায় বা যারা আমরা গ্রামের, তারা আমরা খুব মানে এনজয় করেছি পিকনিকটাকে একটা সময়। এই শীতকাল ডিসেম্বর শুরু হওয়া মানেই পিকনিক, পুরো একদম মানে কি বলবো, বাড়ির হাঁড়ি কড়া নিয়ে বা বড় বড় ভাড়া করে আমাদের ওখানে দেখতাম ট্রাকে করে সব যাচ্ছে বন্ধু বান্ধবরা। কিন্তু ছোট বাচ্চারা কি করে, নিজেদের বাড়ির পেছনের উঠোনে বা কোনো একটা ছোট ঝোপঝাড়ে বা কোনো একটা মাঠে গিয়ে বাড়ির জিনিসপত্র নিয়ে নিজেরা রান্না করে, সে তাতে আলু সেদ্ধ ডিম সেদ্ধ হোক আর যাই হোক ছোটখাটো একটা কিছু করে খুব আনন্দ পায়। তো সেরকম একটা জয়েন্ট ফ্যামিলি, বা জয়েন্ট ফ্যামিলি মানেই, এটা আমি যে ঘটনাটা বলছি সেটা বাংলাদেশের ঘটনা। জয়েন্ট ফ্যামিলি মানে বুঝতেই পারছো অনেকে একসাথে রয়েছে। তো সেখানে ছোট ছোট বাচ্চাও অনেক, মানে একদম কি বলে 12-14 বছর থেকে শুরু করে একদম ঘিচি বাচ্চাও রয়েছে। তো এরকম 8-10 জন ভাই বোন মিলে সবাই এবারে পিকনিক করব। তোর ঠাকুমা বলেছে যে কারো ঠাকুমা কারো দিদিমা, শীতকালে হয় না সবাই এক জায়গায়, তো বলেছে যে দেখ বাবা তোরা যাই কর, এদিক ওদিক বেশি দূর যাস না, এই বাড়ির কাছাকাছি একটা জায়গায় কর। তো ওরা বলেছে পুকুর পাড়ে করবো। বলে পুকুর পাড়ে, কিন্তু পুকুর পাড়টাও একটুখানি সতর্ক থাকিস, পুকুরের ধারে তো ভয় লাগে। তো পুকুরের একদম কাছে যাস না, পুকুর থেকে একটু দূরে এসে একটা যে ফাঁকা জায়গা মতো আছে, গাছপালা রয়েছে, ওখানটায় করিস। তো ওরা বেশ ইট দিয়ে সাজিয়ে করেছে, উনুন টুনুন তৈরি করেছে। এবার বাচ্চা তো বাবাকে বা মাকে বা কাকাকে যাকে হোক, বড়রা যে মানে যে হোক বলেছে যে আমরা কেউ একজন গিয়ে তোদের আগুনটা ধরিয়ে দিয়ে আসবো, আর তোরা কিন্তু খুব সাবধানে কাজ করবি, যা হয় বাড়িতে। বলেছে ঠিক আছে। কি রান্না হবে না, মাছের ঝোল করব। যে বড় দিদি ছিল সে প্রায় 14-15 বছর বয়স, সে মোটামুটি পারে, বললো মাছের ঝোল করবো আমরা, আর ভাত হবে আর চাটনি হবে। ঠিক আছে করিস তোরা, কোনো অসুবিধা নেই। এবার ওখানে ওরা বেশ সুন্দর করে মাছ টাছ ভেজেছে, রান্না করেছে। তো এবার যখন রান্না বসিয়ে দিয়ে বাচ্চারা কি করেছে, স্নান করতে গেছে পুকুরে। আর একে মানে যে কাকা ছিলেন, কাকাকে বলেছে কাকা একটুখানি ঝোলটা তুমি দেখে নিও, আর আমরা হচ্ছে স্নানটা করে আসি। এবার ছোট ছোট ভাই বোনদেরকে কি হয়, বড়রাও স্নানটা করিয়ে দেয়, সেই জন্য সবাই একসাথে গেছে। আর পুকুর ঘাটে একটু ভয়ও পায় মানুষ, সেই জন্য আলাদা আলাদা কেউ যায়নি। ঠিক আছে, তো কাকা বলেছে ঠিক আছে যা। এবার কাকা কি করেছে, সেই তেল মাখতো না আগেকার দিনে, বেশ বসে বসে সুন্দর করে তেল মাখছে, আর ওদিকে রান্না হচ্ছে আগুনের ধারে বসে, তেলও মাখছে, গায়ে রোদ্রও পড়ছে, তেল মাখছেন উনি।
হঠাৎ পেছন থেকে মনে হলো কেউ বলল একটা খোনা গলাতে, যে আরে তরকারিটা তো পুড়ে গেল, মানে সেই গলার আওয়াজটা এরকম, তরকারিটা তো পড়ে যাচ্ছে দেখ একটু, এরকম একটা ভয়েস। তো হঠাৎ করে ওর কাকা চমকে দেখলো যে সত্যি তো মানে ঝোলটা বসে বসে আসছে। তখন আবার সে জল টল দিয়ে ঠিক করে দিল নাড়িয়ে। ও কাকার একটু সন্দেহ হলো কি হলো ব্যাপারটা। তারপরে মানে কাকা আর বাচ্চাদেরকে কিছু বলেনি, তো বাচ্চারা আসতে বললো দেখ তোরা স্নান টান করে এসছিস, বেশ করেছিস, খেতে বসবি যখন তখন তোরা একটু খাবারটা আগে দিয়ে দিস, একটুখানি পাতায় সাজিয়ে দিয়ে দিস। এবার ওরা দেখেছে বাড়িতে যে বাড়িতে যা কিছু ভালো কিছু রান্না হলে সবসময় কিছুটা খাওয়ার সাজিয়ে ওরা পুকুর পাড়ে কেউ না কেউ গিয়ে দিয়ে আসে। এবার কারণটা কি সেটা ওরা আর জানে না। তো বলেছে ঠিক আছে, কিন্তু যখন খেতে বসেছে তখন আর কারো খেয়াল নেই, ওটা দিব্যি খাওয়া দাওয়া করে নিয়েছে, দিয়ে চলে এসছে। সন্ধেবেলায় ওর ঠাকুমা মানে সন্ধে জেলে ঘরে ঢুকছে, হঠাৎ মনে হলো পাশ দিয়ে একটা মানে ঘোমটা পরে কেউ যেমন দাঁড়িয়ে থাকলে একটা ফিল হয় না, সেরকম একটা ফিল হলো। ঘুরে দেখলো হ্যাঁ একজন ঘোমটা মাথায় দিয়ে দাঁড়িয়ে আছে। বলছে দুপুরে রান্না হয়েছে আমাকে দিল না। তখন ওর ঠাকুমা মানে বলছে ও ঠিক আছে বাচ্চারা ভুল করেছে দেয়নি, তার জন্য তুই এদিক ওদের উপর রাগ করিস না, ওদের উপর কোনো শাস্তি দিস না, আমি রাত্রে রান্না করে আমি তোকে দিয়ে আসবো, আমি তো রোজই তোকে দিই, তুই তাহলে এরকম করছিস কেন। এই সময় ওই যে 14-15 বছরের বাচ্চা মেয়েটা ছিল ও শুনেছে। ও তখন ভাবছে যে কি হলো, ঠাকুমা কার সাথে কথা বলছে, আর দুপুরে বাচ্চারা দেয়নি তুই রাগ করিস না মানেটা কি। ও মানে উঁকি মেরে মানে দেখলো যে আশপাশে তো কেউ কোথাও নেই, বলে ওর ঠাকুমা চলে এলো। তারপর বলছে তুই কি দেখছিস, ওকে বলছে কি দেখছিস, চল ভেতরে চল। ওকে মানে জোর করে ধরে হাত ধরে টেনে নিয়ে আসার মতো করে নিয়ে চলে এলো। এবার ওর তো কিউরিয়াসিটি, ব্যাপারটা জানতে হবে। তো ঠাকুমা দেখলো রাত্রেবেলা সত্যি সত্যি একটা মানে যা যা খাবার দাবার হয়েছিল সেগুলো সব একটা থালায় সুন্দর করে সাজিয়ে রাত্রে গিয়ে মানে হ্যারিকেন একটা হাতে নিয়ে ঠাকুমা গিয়ে পুকুরের ধারে রেখে আসলো। এবার ও বলছে কাকে দিলে ঠাকুমা, কাকে খেতে দিলে, কাকে খেতে দিলে, রোজই তোমরা দাও, কাকে দাও। ঠাকুমা আর কিছুতেই বলছে না, বলে এখন চল, এখন কিচ্ছু বলবো না, খেয়ে নে, খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়, কালকে বলবো তো। তো ওরা মানে তর সইছে না, যা হয় বাচ্চাদের কিউরিয়াসিটি, তর সইছে না, কি কি করে জানা যায়। ঠিক আছে ঠাকুমার কাছে শুয়েছে রাত্রে, ঠাকুমা বলো না বলো না, বলে বললাম না কাল সকালে বলবো, এখন ঘুমিয়ে পড়। যাই হোক মাথায় হাত টাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে। তো পরের দিন সকালে ও দাঁত মাজতে গেছে পুকুর পাড়ে, আগে গিয়ে দেখছে থালাটা পরিষ্কার আছে কিনা, যে থালাটায় যে ঠাকুমা খেতে দিল কাকে দিল আর সে খেয়েছে কিনা। দেখলো সত্যি সত্যি পুরো থালা টালা পরিষ্কার, মাছ টাছ যা দেওয়া হয়েছিল পুরো যেভাবে মানুষ কাঁটা বেছে খায় সেইভাবে কাঁটা বেছে খেয়েছে, পুরো একদম থালা পরিষ্কার। ও মুখ টুক ধুয়ে এসে এবার ঠাকুমাকে ধরেছে, এবার তো তোমায় বলতেই হবে ব্যাপারটা কি, আর কেন তুমি এইসব কথা বললে যে বাচ্চারা ভুল করেছে, আমরা সত্যিই ভুলে গেছিলাম, কালকে কাকা বলেছিলেন কিন্তু আমরা ভুলে গেছি। তখন ওর ঠাকুমা বলছে যে মানে ওন মানে ঠাকুমার যিনি বড় বৌমা মানে এই বাচ্চা মেয়েটার জেঠিমা হয় তিনি, তো প্রথম এখন যে জেঠিমা আছে সে নয়, প্রথম পক্ষের যিনি, বললো তোর জেঠুর আগে একটা বিয়ে হয়েছিল, তো সেই জেঠিমা মারা গেছিলেন এবং বিয়ের কিছুদিন পরেই, তার কোনো সন্তানও ছিল না, কিচ্ছু না। তো মানে সন্তান হওয়ারও বয়স হয়নি বা হয়নি, যাই হোক যে কোনো কারণে হোক, তারপরে শরীর খারাপ হয় উনি মারা যান। এবং তারপর থেকে উনি মানে এই বাড়ির চারপাশেই থাকেন, আর কখনো কারো কোনো ক্ষতি করেননি। কিন্তু হ্যাঁ মাঝে মাঝে দেখা যায় ভালো মন্দ কিছু হলে তাকে দিতে হয়, না হলে একটু রাগ হয় তখন এসে মানে কখনো মানে কি বলে কোনো হিন্টস দেয়, আজকে যেমন বলে গেল যে আমাকে খেতে দেয়নি ওরা। তো মানে আমরা ওই জন্য চেষ্টা করি ওকে রোজই কিছু না কিছু খেতে দেওয়ার, এবং ও খায় খুব মানে ভালোভাবেই খায়। মানে এটা শুনলে মনে হবে যে এটা কি ধরনের, কিন্তু এখন যেমন গয়ায় পিণ্ড দেওয়া বা সেই জিনিসটা ছিল, কিন্তু মানে আছে হয়েছে, আগে তো সেই জিনিসটা ছিল না, আর মানুষজন এত সতর্কও ছিল না। ভূত বলো, সাপ বলো, পশু পাখি সব কিছুকে নিয়ে একসাথেই সবাই থাকতো, মানে না ছিল সেরকম কিছু ভয়, না কিছু, মানে গ্রামের মানুষরা এমনিতেই কম ভয় পায়, আর তখন তো আরোই বেশি, খুব সাহসী। মানে আমি আমার ঠাকুমাকেও দেখেছি প্রচন্ড সাহসী, কোনো ব্যাপার না। এবং গ্রামে আরেকটা জিনিস যেটা ছিল, প্রত্যেকের বাড়ির নিজেদের একটা শ্মশান থাকতো,
পুকুরের পাড়ে হোক বা একটা কোনো জমি যেখানটায় শ্মশানের মানে পোড়ানো হতো বডিগুলো, ওই জন্য কি হতো ওই শোলগুলো ওখানেই বেশিরভাগ সময় থাকতো এবং গয়াতে পিণ্ড দেওয়া হতো না, এবং ওই শোলের সাথেই ওইভাবেই ওদের মানে চলছে ইন্টারাকশন। এবং যেহেতু তিনি কারো কোনো ক্ষতি করেন না, তো এদেরও কোনো অসুবিধা হয় না, ঠিক আছে 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 জানে। তো এই ঘটনাটা আমি এক দিদির মুখে শুনেছিলাম, এবং সেই দিদির ছোটবেলাটা বাংলাদেশে কেটেছে। শুনে একটু অদ্ভুত লেগেছিল যে কি মানে এরকম ভাবে মানে ঠাকুমা কথা বলতেন ওনার বৌমার সাথে, বৌমা চলে যাওয়ার পরেও, এবং বৌমা কথা শুনতেন। তো এই ছিল আমার প্রথম ঘটনা। এখানে আমি আমার নিজের কাকার একটা ঘটনা মনে পড়ছে এই খাওয়ার ব্যাপারে। আমার কাকু যিনি, তিনি হচ্ছে যখনই এতে যেতেন কোনো বিয়ে বাড়ি বা কোথাও খাওয়ার কোনো নিমন্ত্রণে গেলে, তো সব সময় তো হয় না যে পরিবার পুরো পরিবারকে নিমন্ত্রণ করছে, কখনো একাকেও নিমন্ত্রণ করা হয়। তো কাকুর খুব মানে একটা অভ্যেস ছিল যে নিজে কখনো একা খেত না, সব সময় কিছুটা হলেও নিয়ে আসতো বাড়ির জন্য। বাড়িতে ছেলে মেয়ে মানে ছেলেরা রয়েছে, কাকুর 2 ছেলে, স্ত্রী, বা আমরা গেলে আমাদের জন্য। তো কাকু একটু হলেও কিছু না কিছু নিয়ে আসবে, কিছু না হোক 2টো মিষ্টি বা কয়েকটা রসগোল্লা, এরকম কিছু না কিছু নিয়ে আসতো। তো সেবারে ওরকম রাত্রে একটা কোনো অনুষ্ঠান বাড়িতে গেছে, তো সেটা মানে গ্রামের ভেতরেই, খুব বেশি দূরে না। তো আস্তে আস্তে, এবং সেখানে মানে কি হয় মানে গ্রামের ভেতরে তো পরিচিতের মধ্যে তো কাজকর্ম সেরে সমস্ত সবাইকে খেতে টেতে দিয়ে সবার শেষে খেয়ে তারপরে কি হয়, যেগুলো আমরা এখনো করি, যেগুলো বেড়ে গেল বা কিছু হলো সেগুলো সবাই সবার মধ্যে ডিস্ট্রিবিউট করে নেয়। তো কাকু সেদিন ওরকম মানে সবকিছু যেগুলো বেড়েছে সবাই মিলে ভাগ করে যে যার বাড়ি নিয়ে যাচ্ছে। তো কাকুও নিয়ে এসছে একটা মানে টিফিন, বড় টিফিন বক্সে করে, তার মধ্যে মাছের ঝোল, তারপরে আরো যা যা ছিল, মেন তো নন ভেজটাই থাকে, তারপর ভাত তরকারি যা যা ছিল সবই নিয়ে এসছে। তো এবার যখন কাকু আসছে, সাইকেল নিয়ে যখন আসছে, হঠাৎ মনে হলো সামনে কেউ একজন ঘিরে দাঁড়িয়ে আছে, মানে আবছা আলোয়, আবছা যেটা হয় ভূতেদেরকে কখনো আমরা পুরোপুরি দেখতে পাই না, একটা ট্রান্সপারেন্ট একটা ছায়া কিছু একটা, মানে এমন ভাবে সাইকেলের সামনে ফট করে এসে দাঁড়িয়েছে। কাকুও না দেখে একটু ভয় পেয়ে গেছে। তারপরে কাকু বুঝতে পেরেছে ব্যাপারটা কি, আর যেহেতু সাইকেল লোহার, তো কিছু করতে পারছে না। তো কাকু তখন বলল, তুমি যেই হও রাস্তাটা ছেড়ে দাও, আমি যা যা খাবার নিয়ে যাচ্ছি আমি কথা দিচ্ছি আমি তোমায় বাড়ি গিয়ে সমস্ত খাবার তোমায় দেবো, আগে তোমাকে খেতে দেবো তারপরে আমরা খাবো। তো এই খাবারের প্রতি লোভ, তো সেটা কাকু এসে সঙ্গে সঙ্গে কাকিমাকে ডাকলেন, ডেকে বললেন তুমি একটা থালা নিয়ে এসো। বলে কেন, তুমি ঘরে উঠে এসো? বললেন না, তুমি আগে একটা থালা দাও, আমি আগে পুকুর পাড়ে একটু খাবার দিয়ে আসি তারপরে। তো কাকিমা তখন বুঝে গেছেন গ্রামের যা হয়। কাকিমা গিয়ে থালা নিয়ে আসলেন, থালা নিয়ে এসে কাকু সমস্ত সাজিয়ে দিলেন, তারপরে গিয়ে ওই পুকুর পাড়ে রেখে এসেছিলেন। তারপরে কাকুরা খেয়েছেন, কারো কিছু হয়নি, কিন্তু পুকুর পাড়ে সকালবেলা কাকিমা গিয়ে দেখছেন যে কিচ্ছু নেই, পুরো থালা পরিষ্কার। এবং ওই যেভাবে মানুষ খায় সেইভাবে সমস্ত মানে কাঁটা টাটা বেছে, যেভাবে মানে কোনো অ্যানিমেল খেলে এইভাবে খেতে পারে না, এটাই হচ্ছে মেন কথা, যে কাঁটা বেছে আর যাই হোক কোনো অ্যানিমেল খায় না। তো এগুলো এটা বলবো না যে হয় না, যাদের সাথে ঘটে তারা তারা জানে হয়। আর ঘটনাগুলো ওই যে বললাম খুবই একই রকমের ঘটনা। আর আমি মানে আমার নিজের সাথে আমি কখনো সেইভাবে কোনো কিছুই এক্সপিরিয়েন্স করিনি, তাই আমি এর সত্যতাও বলতে পারবো না কতটা সত্যি কতটা মিথ্যা। আর যেগুলো শুনেছি সবই শোনা কথা। আরেকটা জিনিস আমার যেটা মনে হয় যে কি বলবো, যখন কোনো কিছুকে অ্যাট্রাক্ট করা হয় তখন কিন্তু বারবার যদি ডাকা হয়, যেটাকে ওই আমরা প্ল্যানচেট বলা হয়, প্ল্যানচেটও ওই এক মনে ডাকা হয়, তখনই কিন্তু ওরা আসে, অ্যাট্রাক্ট হয়। মানে আমি যদি রাস্তায় চলতে চলতে ভাবি বারবার যে ভূত আসতে পারে আসতে পারে, তাহলে কিন্তু দেখা পাওয়া যায়, আর যদি না ভাবি তাহলে কিন্তু হয় না, এটা আমার নিজের মনে হয়। তো আমরা নিজেরাই অ্যাট্রাক্ট করি, যা কিছু আমরা নিজেরাই অ্যাট্রাক্ট করি, এটাও আমাদের মনে রাখতে হবে। আমরা যেমন যদি দেখি এখন পজিটিভ লোকজন শোনে না, শুধু মানে এমনিতেও বাচ্চাদের ক্ষেত্রেও দেখা যায় মোবাইলের প্রতি, টিভির প্রতি এত আকর্ষণ, কিন্তু পজিটিভ জিনিসের প্রতি, কোনো ভালো বই ভালো কিছু পড়ার প্রতি সে আকর্ষণটা থাকে না। এটা বোধহয় স্বভাব প্রতিটা মানুষের, কারণ ওই উঠতে গেলে, ওপরে উঠতে গেলে একটু কষ্ট করতে হয়, নিচে নামতে গেলে কষ্ট হয় না, ফট করে স্লিপ করেও নিচে নামা যায়। তো এই ভূত আর ভগবান মানে টাকার এপিঠ ওপিঠ, আমরা যেটা চাইবো সেটাই পাবো, সেইটা হচ্ছে ব্যাপার। হ্যালো তাপসীদি, কেমন আছো? অনেক দিন পরে। থ্যাংক ইউ তনুদি,
একদম, থ্যাংক ইউ গীতাদি। বললাম না খুব কমন লাগে আমার এই ঘটনাগুলো, তো দুটো ঘটনাই দেখলে তো খুব কমন। হ্যাঁ, দুঃখের ঘটনাটা, কারণ মুক্তি পায়নি, সত্যিই তাই, মুক্তি পায়নি বিশালাক্ষী। আর সেই জন্যই মানে সংসারের প্রতি লোভ, খাওয়া দাওয়ার লোভ, আর সবাইকে দেখছে, সবাই একসাথে রয়েছে, সেটাও একটা লোভে লোভে কোথাও না কোথাও থেকে যায়। অ্যাট্রাকশন তো থাকে, তার নিজেরও ইচ্ছে পূরণ হয়নি, সন্তান হওয়ার আগেই সে চলে গেছে, সংসারের স্বাদটাও পায়নি, সবকিছু মিলিয়ে তার ভেতরেও একটা ছিল, কোথাও না কোথাও একটা কষ্ট ছিল, আর মুক্তিও হয়নি। তো এইটা হচ্ছে আমার মানে প্রথম ঘটনা, একটাই ঘটনা, তার সাথে পেছনের ছোটটা একই রকমের, তাই আমি জুড়লাম। এবার আরেকটা ঘটনায় আসি। এটাকে তোমরাই বলো পজিটিভ নেগেটিভ কি ব্যাপার। একটা একজন মানে কি বলবো, ধরে নেওয়া যাক মন্দিরের তিনি একজন মানে দুর্গাপুজো করেন, মন্দিরের পুরোহিত বলা যায়, কেউ গুরু বলেন, দীক্ষাও দিতেন তিনি। তো তার কাছে একটা ছেলে আসতো, আর উনি যে দুর্গাপুজো করতেন সেই সময়টা মানে উনি খুব নিষ্ঠা ভরে যাকে বলে, এবং তার আগে বেশ কিছুদিন মৌন থাকতেন উনি, বেশ কিছুদিন মানে একটা টাইম লিমিট ছিল, এবং দুর্গাপুজোর অষ্টমীতে বোধহয় উনি মৌনটা ভাঙতেন। এবং খুব মানে বিয়ে করেননি, কোন সাধক ছিলেন অবশ্যই, বিয়েও করেননি। আর ওনার বেশ কিছু মানে খুব বেশি প্রচার উনি কখনো নিজের করেননি, গুপ্তভাবে সাধনা যেটাকে বলে, গোপনে থেকে সাধনা, সেইভাবেই উনি সারা জীবন চলেছেন। ওনার ওই দুর্গাপুজো হতো ওখানে যেখানে উনি থাকতেন, সেখানে দুর্গাপুজো করতেন, আর খুব নিষ্ঠা ভরে করতেন। দুর্গাপুজোর পরে ছোট ছোট বাচ্চা মেয়েদের মানে কুমারী পুজো যেটাকে বলে সেটাও করতেন, এবং তার সাথে যে সমস্ত মহিলারা উপস্থিত থাকতো সবাইকে উনি কিছু না কিছু গিফট দেওয়া যেটাকে বলে, একদম ছোটখাটো হলেও কিছু একটা উপহার দিতেন, এবং প্রত্যেকের সেই সময় উনি মানে ওই দুর্গাপুজোর পরে উনি প্রত্যেককে প্রণাম করতেন, তার সে ছোট কুমারী মেয়ে হোক আর বিবাহিত হোক, প্রত্যেককে উনি প্রণাম করতেন। তো ওনার কাছে একটা ছেলে আসতো, ছেলেটা খুব ইয়াং এবং খুব ভালোবাসতেন ছেলেটা। তখন যখন এসছে তখন স্কুলেই পড়ে, 8-9-এ পড়ে, তো বাবা মার সাথে এসছে এবং ভালো লেগেছে। ভালো লাগার পরে কি হয়, আসা যাওয়াটা বাড়তে থাকে, সাইকেল নিয়ে হয়তো যাওয়ার পথে, স্কুল থেকে ফেরার পথে একবার টুক করে দেখা করে চলে গেল, এরকম করে মানে খুব হৃদ্যতা হয়ে যায়। এই করতে করতে ছেলেটা স্কুল পাশ করলো, কলেজ পাশ করলো। তো কলেজ পাশ করার পরে মানে তারপর চাকরি বাকরির খোঁজ চলছে। এবার এই ইন দ্য মিন টাইম কি হয়েছে, এই যে যার কাছে যাওয়া আসা করতেন, আমি ওনাকে গুরুই বলছি কারণ উনি দীক্ষাও দিয়েছিলেন ছেলেটাকে, তো সেই গুরুদেবের সাথে খুব হৃদ্যতা হয়, এবং যতটা পারত গুরুদেবকে সাহায্য করা, পুজোর কাজে হোক বা যে কোনো ধরনের যে কাজগুলো সেগুলোতে সাহায্য করা, যতটুকু পারা যায় সেবা করা, যারা মানে শিষ্য শিষ্যারা আসতেন তাদের সেবা করা, সেগুলো করতেন। সেবা ইন দ্য সেন্স যে রান্না হচ্ছে সবার জন্য রান্না করা, কেটে দেওয়া, কুটনো কেটে দেওয়া মহিলাদের সাথে বসে, মানে খুব, এবং ছেলেটাকে সবাই খুব ভালোবাসতো। ছেলেটার নাম ছিল বাবি, বাবিকে খুব ভালোবাসতো সবাই। এবার এই করতে করতে দিন যায়, বছর যায়। তো গুরুদেব বুঝতে পেরেছিলেন যে ছেলেটা আর বেশি দিন থাকবেন না, হয়তো সেই জন্যই খুব বেশি ভালোবাসতেন ছেলেটাকে, মানে সবাই দেখতো, আর ছেলেটাও খুব ভালোবাসতো, মানে সুযোগ পেলেই সে গুরুদেবের একটু পা টিপে দেবে, গুরুদেব বিরক্ত হতেন, না তুই করবি না, না তুই বাড়ি যা, না আমি একটুখানি তোমার পাটা টিপে দিই তারপরে চলে যাব, এরকম ছিল। মানে পায়ে তেল মালিশ করে দেওয়া, একটু বসে গল্প করা, মানে যেন সে বেশি, আরো যত দিন যাচ্ছিল যেন সে বেশি বেশি করে গুরুদেবের সাথে থাকতে চাইছিল। তা এই করতে করতে হঠাৎ একদিন সবাই জানতে পারলো যে ছেলেটা মারা গেছে। তো গুরুদেব শুনে বললেন, আমি জানতাম ও চলে যাবে, জাস্ট এই কথাটা বললেন, এবং এটাও বললেন যে ও চলে যাবে ঠিকই, কিন্তু ওকে চলে যাওয়ার পরে অনেক বছর পর্যন্ত মানুষ মনে রাখবে। এবং সেটাই হয়েছে। আজকে আমি যে ছেলেটার কথা বলছি এই কারণেই বলছি। এবার এইটার মধ্যে তো কোনো বিশেষত্ব নেই, বিশেষত্বটা কোথায়, ছেলেটা তো মারা গেল, মারা যাওয়ার পরে কোনো দিন হচ্ছে গুরুদেব হয়তো অন্যান্য শিষ্য শিষ্যাদের সাথে কথা বলছেন, হঠাৎ করে দরজার দিকে তাকিয়ে বললেন, আচ্ছা তুই এসছিস, আয়, এরকম জাস্ট আয়।
তারপর গুরুদেবের পাশে হয়তো কেউ বসেছিলেন বা আশেপাশে, বললেন একটু সরে বস না, ওকে একটু বসতে দে। কেউ কিন্তু দেখতে পাচ্ছে না, কিন্তু গুরুদেব দেখতে পাচ্ছেন। তারপরে কথা বলছেন, তখন কথার মাঝে মাঝে কথা বলতে বলতে ওর দিকেও তাকাচ্ছেন, কথা বলছেন, কন্টিনিউ করছেন। পরে এই জিনিসটা দেখলেন আরো বেশ কিছুদিন মানে রেগুলার হচ্ছে। তখন সবাই জিজ্ঞেস করলো, গুরুদেব কে আসেন? বলে, কেন বাবি আসে, তোরা বুঝতে পারিস না? বলে, না আমরা বুঝতে পারি না, দেখতে তো কেউই পায় না, স্বাভাবিক। বললো, হ্যাঁ বাবি আসে এবং ও 1 বছর আসবে, 1 বছর পরেও চলে যাবে। আর তোরা ভয় পাস না, তোদেরকে কাউকে ও কোনো ক্ষতি করবে না। ও আমার কাছে আসে, সৎসঙ্গ শুনতে আসে, আমার কথা শুনতে আসে। এই এই জিনিসটা মানে এখনো সে গুরুদেবের প্রতি ওর মানে কি বলবো আসক্তি যেটা, সেটা এখনো কাটেনি। তবে 1 বছর পরে ও চলে যাবে, ও আর কোনোদিনই আসবে না। এরকম করে তো চলছে ঘটনাটা। তখন ধীরে ধীরে সবার কাছে ওটা হ্যাবিচুয়েটেড হয়ে গেছে। গুরুদেব দরজার দিকে তাকালেই সবাই বুঝছে বাবি এসছে, বা গুরুদেবের পাশে একটা জায়গা সবাই খালি রাখতো, এরকম করেই চলছিল। এবার একদিন গুরুদেব গাড়িতে করে একটা কোথাও থেকে আসছেন, আস্তে আস্তে আরো শিষ্য শিষ্যরা আছেন সাথে। হঠাৎ করে রাস্তার মাঝখানে বললেন, গাড়ি থামা। মানে এমন করে বললেন, সেই মনে হলো সামনে কেউ এসে ধুম করে পড়ে গেলে যেরকম হয় না, জার্কিং দিয়ে ফট করে বললাম, গাড়ি থামা। মানে গাড়ি থামা মানে যেন কেউ চাপা পড়ে যাবে এরকম। সামনে যে ড্রাইভার ছিল সে দেখলো, বললো কেউ তো নেই, কেন গাড়ি থামাতে বলছেন? বললো, তোকে দাঁড়াতে বললাম তো। দিয়ে সঙ্গে সঙ্গে উনি দরজাটা খুলে বেরিয়ে গেলেন। বেরিয়ে গিয়ে সবাই দেখছে যে কেউ যা প্রণাম করলে যেমন মাথাটায় হাত দেয়, হাত দিয়ে আশীর্বাদ করে, তার গায়ে মাথায় হাত বুলিয়ে দেয়, আদর করে দেয়, ঠিক সেইভাবে গুরুদেব কাউকে যেন ওই রাস্তার মাঝখানেই খুব আদর করলেন। অনেক মানে এরা গাড়ির ভেতর থেকে কেউ আর বের হয়নি, কারণ রাত্রিও হয়েছিল। হ্যাঁ, এই কথাটাও বলা দরকার যে রাত্রিও হয়েছিল। তো ওরা গাড়ির হেডলাইটে কাউকেই দেখতে পাচ্ছে না, কিন্তু গুরুদেব এই জিনিসটা করলেন। আর ওরা ভয়ে কেউ বেরোয়নি, সবাই ভেতরেই বসেছিল। এবং গুরুদেব বেরোনোর সময় বলেছিলেন, তোরা কেউ বেরোস না, তোরা ভেতরে বস, আমি আসছি এক্ষুনি। তো এই মানে জাস্ট ফট করে দরজাটা খুলে উনি এটাই বলে চলে গেছিলেন। তারপরে মানে করলেন, তারপরে গুরুদেব ঠিক যেন টাটা করলেন এরকম একটা, এবং ওপরের দিকে তাকিয়ে টাটা করলেন। জাস্ট ওপরের দিকে তাকিয়ে করলে বোঝা যায় তো, সেই জিনিসটা করলেন। তারপরে আবার এসে উনি ভেতরে ঢুকে বললেন, চল। তখন এবার সবাই জিজ্ঞেস করছে, কি হয়েছিল গুরুদেব, কে এসেছিল? তখন বলেছিলাম না বাবি, আজকে বাবির মৃত্যুর 1 বছর পূর্ণ হলো, তোদের খেয়াল নেই? আজকে গত বছর ঠিক এই দিনে এই সময়ে ও মারা গেছিল। আজকে 1 বছর পূর্ণ হলো, ও দেখা করতে এসেছিল। আমি ওকে মানে কি বলে শি অফ করা যেটাকে বলে, তো ও চলে গেল। ও আর বলেছিলাম না 1 বছর পরে আর কখনো আসবে না। তো এই ঘটনাটা আমি যখন শুনেছিলাম, মানে ওই যে প্রথমে বললাম যে আত্মার দুটো এ হয়। আমরা যে মানুষ, মানব দেহে থেকে আমরা যে কাজটা করি, আমরা ভালো কাজ করলে আমরা মানে মৃত্যুর পরও ভালো মানুষই থাকবো, ভালো আত্মা থাকবো। আর যে খারাপ কাজ করবে সে মৃত্যুর পরেও সেই জিনিসটাই হবে। তো এই যে জিনিসটা, ও আসতো, বাবি আসতো, এসে বসতো, কেউ কখনো ভয় পায়নি। কারো ভয়ে মানে একটা হয় না শিহরণ জায়গা, বা মানে নেগেটিভ কিছু এলে একটা বাজে গন্ধ আসা, সেই জিনিসগুলো কিন্তু কেউ কোনোদিনই পায়নি। আর নেগেটিভ নেগেটিভ জিনিসের সাথে আরেকটা জিনিস থাকে সবসময়, মানে আমরা হয়তো রাস্তা দিয়ে যাচ্ছি, কখনো কখনো এটা হয়, প্রত্যেকের সাথেই কখনো না কখনো হয়েছে। আমরা ছোটবেলায় খুব এটা ফিল করেছি। আর মা বলতেন, কখনো ভালো গন্ধ পাও বা খারাপ গন্ধ পাও, বলবে না যে বাহ কি সুন্দর গন্ধ, এটাও বলবে না। আবার উফ কি পচা গন্ধ, এটাও বলবে না। কোনো কিছু বলার দরকার নেই, বিশেষ করে রাত্রে। তো রাত্রে এটা বেশি ফলো করা যায় যে কখনো কখনো খুব সুন্দর গন্ধ আসে। হয়তো আশেপাশে কোনো ফুল নেই, কিন্তু ফুলের গন্ধ আসছে, বা ধূপধুনোর গন্ধ আসছে, খুব মিষ্টি মধুর গন্ধ আসছে। তার মানে কোনো ভালো সোল আমাদের আশেপাশে রয়েছে, বা সে আমাদেরকে ক্রস করছে। আর যদি উল্টোটা হয়, তার মানে সেম কোনো খারাপ সোল আমাদেরকে ক্রস করছে বা আমাদের আশেপাশে রয়েছে। এটা আমরা সবাই বুঝি, তাই না? এবং সবার সাথেই আশা করি এই ঘটনাটা ঘটেছে কখনো না কখনো। তো এই ছিল আমার আজকের দুটো ঘটনা। আমি আশা করি তোমাদের ভালো লেগেছে। আর ওই যে বললাম, ভূতের গল্পের স্টক আমার শেষ হয়ে আসছে। আর আমার মানে যে সারাউন্ডিংসটা, সেখানে ভূতের গল্পের স্টক পাওয়াটা একটু ডিফিকাল্ট। তো এক দাদা যেমন বলেছিলেন, হ্যাঁ আছে তো, ভাবলাম কি
বলে আমি দক্ষিণেশ্বরের ওই ব্রিজের ওপর দিয়ে আস্তে আস্তে অনেকবার ভূত দেখেছি। তুই বিশ্বাস করবি কিনা জানি না, ভূত দেখেছি। বলে এটা কি গল্প? বলে হ্যাঁ রে, রাত্রেবেলা আমি মানে অফিস থেকে ফেরেন যখন, কখনো কখনো রাত্রি হয়ে যায়, বাইক নিয়ে উনি যাতায়াত করেন অফিসে, তো দক্ষিণেশ্বরের ব্রিজের ওপর দিয়ে যখন ক্রস করেন, বলে আমার অদ্ভুত লাগে যে মা ভবতারিণীও ওখানে রয়েছে, আবার মানে শোলরাও ওখানে রয়েছে। বলে আমি কতবার দেখেছি গঙ্গার ওপর দিয়ে, মানে সেই একটা সাদা আবছা ধোঁয়া ধোঁয়া একটা মানুষের অবয়ব ভেসে ভেসে চলেছে, কতবার এরকম দেখেছি, কতবার হয়েছে আমার সাথে। আমি ভয় পাও না? না, ভয়ের কি আছে, আমি তো আমার জব করতে করতে চলি, ওরা ওদের মতো চলে, আমি আমার মতো চলি, মানে বিন্দাস দাদা, এরকম ব্যাপার। হ্যাঁ, থ্যাংক ইউ বিশালাক্ষী, থ্যাংক ইউ। তো দাদার ওই মানে দাদা বলেছিলেন, আমি বলেছিলাম দাদা একবার এসো স্টোরি বলার জন্য। বলে এগুলোর আর কি স্টোরি বলবো, এ তো আমার কাছে রোজকার ঘটনা। মানে দাদা প্রচুর দেখেন এগুলো, ওই দাদা যিনি। আর বলে আমার বেশিরভাগ রাত্রেই ফিরি আমি, আর ওই ব্রিজের ওপর দিয়ে ক্রস করি, এটা আমার কাছে কমন। আমার প্রথম প্রথম মনে হতো যে এগুলো কি বা কেন হচ্ছে, কেন দেখছি, এখন ওগুলো অভ্যেস হয়ে গেছে। ওই যে বললাম, ওরা ওদের মতো যায় ওদের রাস্তায়, আমি আমার মতো যাই, ব্যাস আমার রাস্তায় না এলেই হলো। তো এরকম ঘটনা হামেশাই প্রচুর মানুষের সাথে ঘটে। কেউ ওটাকে খুব সিরিয়াসলি নেয়, ভয় পেয়ে যায় সেজন্য। আর কারো কাছে ওটা কোনো ব্যাপার না, যে ওরাও আছে আমরাও আছি, সেটাই ব্যাপার। হ্যাঁ, অল এক্সিস্টস ইন দ্য সেম টাইম, ঠিক বলেছো বিশালাক্ষী। তুমি কিভাবে নেবে সেটা তোমার ব্যাপার অবশ্যই, একদম। ওই যে কেউ মানে সবটাই আমাদের নেওয়ার ওপরে, তাই না? কেউ আমাকে গালাগালি দিয়ে গেলে আমি সেটা যদি ভাবি যে না, আমাকে আমার খুব ভালোর জন্য গালাগালি দিল, তাহলে ওটা আমার কাছে পজিটিভ। আর যদি আমি ভাবি ও আমাকে বললো, আমি ওকে দেখে নেবো, ব্যাস হয়ে গেল, আমারই ভেতরে আমি ওটা তৈরি করছি। তো উই ক্রিয়েট এভরিথিং, আমরা ভূতও ক্রিয়েট করি, ভগবানও ক্রিয়েট করি, কোনোটাই। আর একটা জিনিস আছে, এটা বিশালাক্ষীও পড়েছে ওই বইটা, ওই বইটাতে একটা জিনিস খুব সুন্দর লেখা ছিল, আমরা অমাবস্যাতে ভূত দেখি না, ভূত দেখি পূর্ণিমায়। কারণ ওই যে পূর্ণিমার আলোটা পড়ছে, চাঁদের আলোটা, গাছের ছায়ায় মনে হচ্ছে কেউ দাঁড়িয়ে আছে। তো এইটা কিন্তু খুব সত্যি, কারণ আমরা আমাদের মন থেকেই ওটা ক্রিয়েট করি। তো ওই ভূতটা আমরা পূর্ণিমাতেই বেশি দেখি, অমাবস্যায় দেখি না, অন্ধকারে কিচ্ছু দেখা যায় না। তো এই হচ্ছে আমার ঘটনাগুলো ছিল আজকে। আশা করি তোমাদের ভালো লাগলো। আমি আবার আসবো, চেষ্টা করব আসার। বাকিটা তো ওপরওয়ালার হাতে, আমার হাতে তো কিছুই নেই। যে মানে লাস্ট টাইম যেটা হলো, একদম আননোয়িংলি মানে ঘটনা ঘটেছে, কেউ ভাবেইনি যে এই ঘটনা ঘটবে। মানে আমার এক দাদার আসার কথা ছিল, কিন্তু সে যে আমার এখানে আসবে, দিল্লিতে তার প্রোগ্রামটা হবে, সেটাই কোনো ঠিক ছিল না। অল ওভার ইন্ডিয়ায় যে কোনো জায়গায় হতে পারতো, একটা ন্যাশনাল কম্পিটিশন ছিল, কিন্তু সেটা পড়েছে দিল্লিতে, হঠাৎ করেই হয়েছে। এবং জাস্ট 10 দিনের মাথায় পুরো ফাইনাল, যে দিল্লিতে হচ্ছে, 10-15 দিনে ফাইনাল হলো, আমার কাছে এসে হাজির হলো। তো এরকম সিচুয়েশন কিছু কিছু, কিছু কেন, প্রতিটা সিচুয়েশন, কোনো কিছুই আমাদের হাতে না, সবটাই আমাদের হাতের বাইরে, সব ওপরওয়ালার ইচ্ছেতে হয়। মনে রায় না, হ্যাঁ মনে রায় নাই বটে গীতাদি, ঠিকই তাই বিশালাক্ষী। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, সত্যিই তাই, আমরা নিজেরাই ক্রিয়েট করি গো। তো তোমরা সবাই ভালো থেকো। আর গীতাদি, তোমাকে খুব তাড়াতাড়ি দেখতে চাই, ঠিক আছে? আমি আমি তো বললাম আমার স্টক শেষ হয়ে এসছে, কিন্তু আমি জানি গীতাদির খুব ভালো স্টক রয়েছে এখনো। গীতাদি আমাদেরকে আর খুব সুন্দর করে গীতাদি বলেও, বিশালাক্ষীর তো কোনো কথাই হবে না, গীতাদিও ভীষণ ভালো বলে, উর্মিদিও খুব ভালো বলেন, তনুদিও, মানে এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, সেরকম ব্যাপার। তো সবাই খুব ভালো স্টোরি টেলিং করে, এটা আমি দেখেছি, খুব সুন্দর লাগে শুনতে, আর এনজয় করি আমরা। তো তুমি গীতাদি, তুমি তাড়াতাড়ি এসো, তোমার বিগুকে সাথে নিয়েই এসো, কোনো অসুবিধে নেই। বিগু এক সাইডে বসে শুনবে, আমরা তার সাথে সাথে বিগুও শুনবে, আমরাও শুনবো, কেমন? চলো সবাই ভালো থেকো, শুভরাত্রি সবাইকে। আর হানা টেলসে সবাই তোমরা শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেলকে। আর তোমরা তোমাদের ঘটনাগুলো একটু পাঠাতে শুরু করো, আমি বারবার বলি, হয় তোমরা নিজেরা এসে বলো, না হলে একটু পাঠাও, আমরাও একটু তোমাদের ঘটনাগুলো জানি। আমাদের তো মানে আমার স্টকটা ফুরিয়ে এসছে, সেই জন্য আমার খুব দরকার। তো তোমরা যদি কারো কাছে কোনো গল্প থাকে অবশ্যই জানিও, আর নিজেরা এসে শেয়ার করো, তাহলে আরো ভালো লাগবে আমাদের। ভালো থেকো সবাই, সবাইকে ধন্যবাদ, শুভরাত্রি। Please
please subscribe to our channel Hana Tales. Comment, share, like, and don't forget to hit the notification bell for more videos.